আপনারা শ্রী অভিজিৎ গাঙ্গুলির রিসেন্ট একটা ইন্টারভিউ নিশ্চয়ই শুনেছেন, যেখানে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের বিশাল সম্পদ লুট হয়ে যাওয়ার ব্যাপারে যে মন্তব্য করেছেন, সেখানে তিনি দাবি করেছেন যে জওহরলাল নেহরুর পরিবারের এ ব্যাপারে জবাব দেওয়া উচিত। এখন তার রেকমেন্ডেড শ্রী কেশব ভট্টাচার্যের চক্রব্যূহে নেতাজি বইটি এবং বিখ্যাত নেতাজি গবেষক শ্রী অনুজ ধরের ইন্ডিয়াস বিগেস্ট কভার আপ গ্রন্থটি থেকে এ বিষয়ে কী তথ্য উঠে আসে, কতটা সঠিক শ্রী অভিজিৎ গাঙ্গুলির এই দাবি? তাই ভারত কথার আজকের পর্বের বিষয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের বিশাল সম্পদ লুট করল কে? 1943 সালের 21শে অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকারের গঠনের সঙ্গে সঙ্গেই মাত্র দুদিন পর 23শে অক্টোবর নেতাজি গর্জে উঠেছিলেন, আজাদ হিন্দ সরকারের পক্ষ থেকে আমরা ব্রিটিশ এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এত দিনের যুগব্যাপী দাসত্বের পর সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের মধ্যে শুরু হয় আনন্দ, উৎসাহ, উত্তেজনার উদ্দাম ঝড়। কিন্তু এই যুদ্ধ পরিচালনা করার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণ অর্থের, আর নেতাজি সুভাষচন্দ্র বসু জানতেন যে অর্থের দিক থেকে জাপান সরকারের উপর নির্ভরতা আজাদ হিন্দ সরকারের কাছে একটা দুর্বলতা। তাই তিনি সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষদের উদাত্ত কণ্ঠে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিলেন। সারাও মিলেছিল। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে সমস্ত প্রবাসী ভারতীয়রা যার যতটুকু ক্ষমতা তাই দিয়ে সাহায্য করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এমনকি মহিলারাও তাদের সোনার গয়না নির্দ্বিধায় সমর্পণ করেছিলেন তাদের প্রিয় নেতাজির কাছে। নেতাজির বলিষ্ঠ নেতৃত্বে এবং জাদুকরী আহ্বানে বন্যার স্রোতের মতন টাকা জমা পড়েছিল আজাদ হিন্দ ফান্ডে। সবার উদ্দেশ্য ছিল একটাই, ভারতের স্বাধীনতা। বিভিন্ন গোপন নথিপত্র অনুযায়ী এই অর্থের পরিমাণ বর্তমান বাজার মূল্যে কয়েক হাজার কোটি টাকা। এমনকি 1945 সালের 23শে জানুয়ারি জন্মদিন উপলক্ষে নেতাজিকে সোনা দিয়ে ওজন করা হয়। যদিও নেতাজির এ ব্যাপারে অমত ছিল, কিন্তু তা সত্ত্বেও প্রচুর সোনার গয়নাসহ প্রায় 2 কোটি টাকার উপর ওই একদিনেই আজাদ হিন্দ ফান্ডে জমা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1945 সালের 18ই আগস্ট যে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে অনেকে বিশ্বাস করেন, সেদিনের পর থেকে এই বিপুল সম্পদ কোথায় গেল? আর সেই 1945 সালের 18ই আগস্টের দিন কার কাছে ছিল এই বিশাল অর্থ? পরবর্তীতে কার দিকে এই অর্থ হাতিয়ে নেওয়ার ব্যাপারে আঙুল ওঠে? আর এ ব্যাপারে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকাটাই বা ঠিক কীরকম ছিল? তথ্য কি বলছে, চলুন দেখি। 1945 সালের 16ই আগস্ট জাপান আত্মসমর্পণ করে মিত্রশক্তির কাছে। ঠিক এরপরেই নেতাজি সুভাষচন্দ্র বসু টেলিগ্রাম মারফত একটি জরুরি নির্দেশ দেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সেক্রেটারি দেবনাথ দাসকে, যে সমস্ত সম্পদ একটি সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। প্রচুর সোনার গয়নাসহ এই যে বিশাল সম্পদ, যা কিনা ডোনেশন হিসেবে আজাদ হিন্দ সরকারের কাছে পড়েছিল, তা নিয়ে দেবনাথ দাস পৌঁছে যান ব্যাংককের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের হেডকোয়ার্টারে। দুপুর নাগাদ ব্যাংককে পৌঁছে প্রথমেই নেতাজি একটি কাজ করেন। সমস্ত আইএনএ এবং আইআইএল অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সমস্ত সদস্যদের অগ্রিম 2-3 মাসের বেতন দিয়ে দেন। এরপর সেদিন সন্ধ্যাবেলায় সমস্ত অফিসারদেরকে নিয়ে তিনি একটি মিটিং করেন এবং সেখানে তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেন যে জাপানের আত্মসমর্পণ আইএনএর আত্মসমর্পণ নয়, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে আইএনএর যুদ্ধ জারি থাকবে, কিন্তু তা আর জাপানে থেকে আর সম্ভব নয়। প্রয়োজন অন্য কোনো একটি দেশের আশ্রয়। তাই পাড়ি দিতে হবে অজানার উদ্দেশ্যে। তিনি নিজে এই ঘটনাটিকে বলেছিলেন অ্যাডভেঞ্চার ইন্টু দ্য আননোন, অর্থাৎ অজানার উদ্দেশ্যে পাড়ি। এরপর তিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ কুন্দন সিং এবং আবিদ হাসানকে নিয়ে সমস্ত আইএনএর সম্পদ 4টি বাক্সতে ভরেন। অ্যাকর্ডিং টু কুন্দন সিং, এই সম্পদের আনুমানিক পরিমাণ ছিল 2 থেকে 2.5 মণ সোনা, অর্থাৎ প্রায় 90 কেজির সোনা। পরের দিন 17ই আগস্ট 1945 সকাল 9টা নাগাদ নেতাজি তার 6 জন সঙ্গী SA আয়ার, দেবনাথ দাস, কর্নেল হাবিবুর রহমান, ক্যাপ্টেন গুলজারা সিং, কর্নেল প্রীতম সিং এবং মেজর আবিদ হাসান এদের সঙ্গে নিয়ে এই 4টি বাক্সসহ ব্যাংকক থেকে বেরিয়ে বিমান সহযোগে সাইগনে পৌঁছান। সাইগনের উপর তখনও জাপানের কন্ট্রোল ছিল। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা হয় জাপানের সেনা বিভাগের ফিল্ড মার্শাল হিসাইচি তেরাউচির সঙ্গে, এবং এখান থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আইএনএর নিজস্ব বিমান আজাদ হিন্দের মাধ্যমে মাঞ্চুরিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে আজাদ হিন্দ বিমান সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়েছিল। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু অফিসার হিসাইচি তেরাউচিকে একটি অন্য বিমানের ব্যবস্থা করতে অনুরোধ করেন। ব্যবস্থা হয়, তবে একটি বোমারু বিমানের। বিমানে কেবলমাত্র 1টি সিটের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল, কিন্তু তাও পাইলটকে বলে নেতাজি আর একটি সিটের ব্যবস্থা করেন, যেখানে তিনি কর্নেল হাবিবুর রহমানকে তার সঙ্গে নিয়ে বসেন। নেতাজি আরও একজন সঙ্গীকে তার সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু বিমানের পাইলট নোনোগাকি বলেন যে আর একজন সঙ্গীকে নিলে এই বাক্সগুলি বিমানে ওঠানো সম্ভব হবে না।
এখন ব্রিটিশদের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধে সম্পদের অবশ্যই প্রয়োজন। এই কথা চিন্তা করে নেতাজি বাক্সগুলি সহ হাবিবুর রহমানকে সঙ্গে নিয়েই রওনা দেন। পরের দিন 18ই আগস্ট দুপুর 2:30 নাগাদ ফার্মোসার অর্থাৎ বর্তমান তাইওয়ানের তাইহুকু বিমানবন্দরে ঘটে যায় সেই বহু বিতর্কিত তথাকথিত বিমান দুর্ঘটনা। অ্যাকর্ডিং টু জাপানি লেফটেন্যান্ট কর্নেল সাখাই, দুর্ঘটনাস্থল থেকে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা সোনা 18 লিটারের পেট্রোলিয়াম ক্যানে ভরে হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। সেখানে 2টি কাঠের বাক্সে ভরে সেগুলিকে সিল করে টোকিওতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেই বছরই 8ই সেপ্টেম্বর এই সম্পদের বাক্স তুলে দেওয়া হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের একজন সদস্য মুঙ্গা রামমূর্তির হাতে। ওই মাসেই অর্থাৎ সেপ্টেম্বরেই শেষ সপ্তাহে হাবিবুর রহমান এবং রামমূর্তি ওই সম্পদের বাক্সগুলি খুলেন এবং সোনাগুলি ওজন করেন। ওজন হয় মাত্র 11 কেজি। এখান থেকে শুরু হয় আইএনএর সম্পদের রহস্য। নেতাজি ঘনিষ্ঠ কুন্দন সিং খোসলা কমিশনের সামনে সাক্ষ্য দিয়েছিলেন যে বাক্সগুলিতে থাকা সোনার মোট ওজন ছিল প্রায় 90 কেজি। তাহলে সেই সোনা কিভাবে কমে দাঁড়ায় মাত্র 11 কেজিতে? এখন নেতাজির মৃত্যু রহস্য নিয়ে তৈরি হওয়া যে সর্বশেষ কমিশন অর্থাৎ জাস্টিস মুখার্জির নেতৃত্বে তৈরি হওয়া মুখার্জি কমিশনে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। চলুন সেগুলি দেখে নিই। 1946 সালের মার্চ মাস নাগাদ সিঙ্গাপুরে লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে দেখা করতে যান জওহরলাল নেহরু। ট্রান্সফার অফ পাওয়ার বা পার্টিশন অফ ইন্ডিয়া এরকম বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি জওহরলাল নেহরু মাউন্টব্যাটেনকে সরাসরি বলে বসেন যে স্বাধীন ভারতে যেহেতু কংগ্রেস দেশ শাসন করবে এবং তিনি সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন, তাই আইএনএ এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সমস্ত ধন সম্পদ যেন তাকে দিয়ে দেওয়া হয়। তিনি একটি ট্রাস্ট তৈরি করবেন এবং সেটা ভারতবর্ষের উন্নতির স্বার্থে ব্যবহার করবেন। হ্যাঁ, এটা একটা অবশ্যই ভালো প্রস্তাব ছিল, কিন্তু বাস্তবে কি সেটা হয়েছিল? The Government of Singapore to the Secretary of State of the Colonies, London, dated 6th May 1950, number 48, INA and IIL funds। এই বিশেষ নথিটি যা মুখার্জি কমিশনের সামনে জমা পড়েছিল তার 4 নম্বর এবং 5 নম্বর প্যারাগ্রাফ অনুযায়ী এই বিশাল পরিমাণের সম্পত্তির মূল্য ছিল 1,47,163 পাউন্ড। এবং ইন্টারেস্টিং বিষয় কি জানেন? এই সম্পত্তি ছাড়াও পণ্ডিত জওহরলাল নেহরুর নামে ব্যক্তিগতভাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে কিছু সোনা রাখা হয়, যার পরিমাণ 15টি প্যাকেটের মধ্যে প্রায় 5 কিলোগ্রাম 634 গ্রাম সোনা, যার আনুমানিক মূল্য 18,281 পাউন্ড। ভাবুন। অন্যদিকে আবার আজাদ হিন্দ সরকারের প্রচারমন্ত্রী SAIR চক্রবুহের নেতাজি এই গ্রন্থটির লেখক শ্রী কেশব ভট্টাচার্য, যিনি মুখার্জি কমিশনের একজন গুরুত্বপূর্ণ অ্যাডভোকেট ছিলেন, তিনি তার গ্রন্থে লিখেছেন যে সেদিন সাইগন থেকে নেতাজি যখন বিমানে রওনা দেন তখন তিনি আইআরকে নির্দেশ দিয়েছিলেন যে বাকি যে সমস্ত ধন সম্পদ বা যে অর্থের বাক্স সেগুলি যেন আলাদা কোনো একটি বাক্সতে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু আইআর বিশ্বাসঘাতকতা করেন। ফাইল নম্বর 25/4/NGO ভলিউম 1। এটি থেকে জানা যায় যে আজাদ হিন্দ সরকারের এই বিপুল সম্পদ হাতিয়ে নেওয়ার ব্যাপারে জড়িয়ে আছে বেশ কয়েকটি নাম। প্রথমত SAIR, IIL এর অন্যতম সদস্য মুঙ্গা রামমূর্তি, টোকিওর ব্রিটিশ দূতাবাসের সামরিক গোয়েন্দা দপ্তরের প্রধান কর্নেল ফিগেস। 1951 সালের 21শে মে টোকিওতে অবস্থিত সেই সময়ের ইন্ডিয়ান লিয়াজো মিশনের প্রধান KK চেট্টুর একটি গোপন চিঠি লেখেন ভারতের কমনওয়েলথ সংক্রান্ত বিদেশ সচিব BN চক্রবর্তীকে। এই চিঠি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। যেমন জাপানিজ গভর্নমেন্ট অত্যন্ত কনফিডেন্সিয়ালি এই মিশনকে জানিয়েছিল যে সেদিন অর্থাৎ 1945 সালের 18ই আগস্ট, যেদিন তথাকথিত বিমান দুর্ঘটনা হয় বলে প্রচারিত হয়, সেদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মাত্র 2টি বাক্সকে অ্যালাউ করা হয়েছিল। তাহলে আর বাকি 2টি বাক্স যেগুলি কিনা SAIR এর কাছে ছিল সেগুলি কোথায় গেল? এছাড়াও তিনি উল্লেখ করেন যে মুঙ্গা রামমূর্তি এবং SAIR ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ধন সম্পত্তি গায়েব করেছেন বলে যে অভিযোগ রয়েছে সে ব্যাপারে তিনি নিঃসন্দেহ। তিনি আরও বলেন যে যুদ্ধবিধ্বস্ত জাপানে যেখানে সাধারণ নাগরিকরা একটি ফিনান্সিয়াল ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেখানে রামমূর্তি ক্রমশ একটি লাক্সারিয়াস জীবনযাপন করছিলেন। এমনকি একবার তিনি ইল্লিগাল US ডলার নিয়ে ডিল করবার সময় ধরাও পড়েছিলেন। আর এখানেই চলে আসে কর্নেল ফিগেসের নাম, কারণ ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের একজন অফিসারের সঙ্গে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের একজন সদস্যের ঘনিষ্ঠ সম্পর্ক লোকাল জাপানিজরাও সন্দেহের চোখে থাকে। এই লিয়াজো মিশনের সময়কাল অর্থাৎ 1951 মে মাসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু SAIRকে টোকিও পাঠান। অফিসিয়ালি বলেন যে 2 দিনের জন্য পুরনো সঙ্গী রামমূর্তির কাছে ছুটিতে যাচ্ছেন, কিন্তু KK চেট্টুর SAIR এর এই গোপন কর্মসূচি সম্বন্ধে জানতে পারেন এবং তিনি তার চিঠিতে উল্লেখ করেন যে জওহরলাল নেহরু SAIRকে পাঠিয়েছেন মূলত 2টি উদ্দেশ্যে। 1. নেতাজির দেহাবশেষ বা চিতাভস্ম সম্বন্ধে খোঁজখবর নেওয়া এবং INAর যাবতীয় সোনাদানা ও অন্যান্য সম্পদ উদ্ধার করা। একদিকে জওহরলাল নেহরু IRকে পাঠাচ্ছেন INAর সম্পদ উদ্ধারের জন্য,
আর উল্টো দিকে কি করছে দেখুন। লিয়াসো মিশনকে নির্দেশ দিচ্ছেন যে প্রধানমন্ত্রী আইএনএ ফান্ডের ব্যাপারে আর কোনো ওপেন ইনভেস্টিগেশন বা প্রকাশ্য তদন্ত চান না, কারণ তা মিশনের পক্ষে এবং ভারত সরকারের পক্ষে অস্বস্তিকর হতে পারে। আবার 1955 সালের 1 নভেম্বর আর ডি শেট্টি একজন আন্ডার সেক্রেটারি, যিনি পরবর্তীকালে ফরেন সেক্রেটারি হয়েছিলেন। তিনি সেই সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একটি টপ সিক্রেট নোট পাঠান, যেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন যে জাপানে মিস্টার আয়ার এর অ্যাক্টিভিটি খুব রহস্যজনক। জওহরলাল নেহরু এই নোটটি দেখেন এবং 5 নভেম্বর সিগনেচার করেন, কিন্তু রহস্যজনকভাবে তিনি আয়ার বা রামমূর্তির ব্যাপারে কোনো ডিসিশন নেন না। উল্টে যখন আয়ার ভারতে ফিরে আসে তখন তাকে হাসিমকে ওয়েলকাম জানান। অর্থাৎ এখানে বুঝতে হবে যে আইএনএর বিশাল সম্পদ লুট হওয়ার ব্যাপারে কে চেট্টুর বা আর ডি শেট্টি বারবার ভারত সরকারকে এসএআইআর এবং রামমূর্তির রহস্যজনক আচরণ নিয়ে অবগত করেছিলেন। অর্থাৎ নেহরু জানতেন যে আইএনএর ট্রেজার লুট হয়ে যাচ্ছে, তবুও তিনি কোনো ব্যবস্থা নেননি, বরং এর বিপরীতটাই তিনি করেছিলেন। এই আইএনএর বিশাল সম্পদের ব্যাপারে যাতে কোনো প্রকাশ্য তদন্ত না হয় সেই নির্দেশ তিনি দিয়েছিলেন। কিন্তু কেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আহ্বানে লক্ষ লক্ষ প্রবাসী ভারতীয়দের ডোনেশনে তৈরি হওয়া এই বিশাল সম্পদের লুট আটকানো গেল না? যে আইআরের বিরুদ্ধে মূল অভিযোগ, সেই আইআর কেন পরবর্তীতে নেহরুর প্রিয় ব্যক্তি হয়ে উঠলেন? এই সমস্ত প্রশ্নগুলি থাকলো আপনাদের কাছে। তো আপনাদের কি মনে হয়, আইএনএর ট্রেজার লুট করলো কে? তো অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। নমস্কার।